এই চিহ্নটাকে এভাবে হচ্ছে গতিবিদ্যা। এর মধ্যে আমরা আগেই বলেছি যে দুইটা টপিক, একটা হচ্ছে একমাত্রিক গতি আর একটা হচ্ছে প্রাস বা দ্বিমাত্রিক গতি। তো একমাত্রিক গতির ফর্মুলাগুলো ক্লাস 9 থেকে আমাদের সবারই মোটামুটি ক্লিয়ার, যে s = ut + ½ at স্কয়ার কিংবা v² = u² + twice as। তাই আমি ফর্মুলাগুলোর ইন্ডিপেন্ডেন্টলি আলোচনা করলাম না, এক একটা ম্যাথ দেখাবো আর সাথে সাথে যে ফর্মুলা দরকার সেটা বলে যাব। তো সাপোজ এই ম্যাথটা দেওয়া আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখো, যে একটা বস্তু পুরো পথের অর্ধেক শেষ সেকেন্ড অতিক্রম করে যদি একই স্থির অবস্থা থেকে ছাড়ি, তো বস্তুর পতনকাল কত এবং উচ্চতা কত। তো এই হচ্ছে সে বস্তুটা। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো এই সব বস্তুগুলো কিন্তু বিন্দু বস্তু, ঠিক আছে, ডিমেনশন কিন্তু আমরা কনসিডার করি না। সেটা এরকম ফ্রি ফল, ছেড়ে দিলাম, তাহলে ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কত? 0। 0 ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অনেকে একটা ভুল করে, যে কোনো ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কিন্তু 0 না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাপোজ তুমি যদি একটা বেলুনে চড়তে থাকো উপরের দিকে, ওই অবস্থায় যদি ছেড়ে দাও, পৃথিবীবাসী কিন্তু দেখবে তোমার হাত, গ্রাউন্ড, তারপর তোমার বেলুনটা, হাতের বস্তুটা সব কটা কিন্তু একটা বেগে উপরের দিকে যাচ্ছে। কিংবা তুমি যখন বাসে যাচ্ছ তখন খেয়াল করে দেখো, বাস, সিট, তুমি, তোমার হাতে ধরা বল, সব কটা কিন্তু একই বেগ আছে। তার মানে যে সিস্টেমে তুমি আছো ওই সিস্টেমের বেগ দেওয়া আছে কি নেই এটার উপর ডিপেন্ড করবে ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ 0 হবে কি হবে না। ওকে, তো আমাদের যেহেতু এমন কোনো সিচুয়েশন নেই, স্থির অবস্থা থেকে আমরা যেহেতু ছেড়ে দিলাম, তাহলে বুঝতে হবে এখানে আদিবেগ 0। এখন আমরা ধরে নিলাম গ্রাউন্ড পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে h। তো একটু খেয়াল করার বিষয় যে এখানে সমীকরণগুলো প্রায় +½ GT² হবে না -½ GT² নিয়ে কনফিউশন লাগে। তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে 3টা কেস নিয়ে আলোচনা করেছি, তোমরা ওই বিষয়গুলো একটু দেখে নেবে। তো আমরা শুরু করি। এখানে যেহেতু h = আমরা জানি ut + ½ GT², যেহেতু আদিবেগ 0, আলটিমেটলি h = শুধু ½ GT², u 0। এখন এরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড পড়তে বলে দিছে শেষ সেকেন্ডে, তাহলে এখানে টোটাল টাইম লাগছে t সেকেন্ড, আমরা বলে দিলাম। তাহলে শেষ সেকেন্ড বলতে আমরা বুঝবো t-তম সেকেন্ড। তাহলে t-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? ½ g twice t - 1। শুরুতে u ছিল, আদিবেগ যেহেতু 0 আমরা ধরলাম না। তাহলে দেখো t-তম সময় অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা কি বলে দিছে? মোট অতিক্রান্ত দূরত্ব যেটা ½ GT², মানে h, সেটার অর্ধেক। দেখো একটা বস্তু পুরো পথের অর্ধেক, মানে পুরো পথ হচ্ছে h, তার অর্ধেক অতিক্রম করছে শেষ সেকেন্ডে, শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আর h আমরা একটু আগে লিখলাম ½ GT², তার মানে ½ × ½ GT²। তাহলে ডান পাশে আননোন হচ্ছে t, বাম পাশে আননোন হচ্ছে t। তাহলে এটা সলভ করে তুমি কি বের করতে পারবে? টাইমটা বের করতে পারবে। এরপর বলছি উচ্চতা কত? কোয়াইট সিম্পল, এই বের করা টাইমটা এখানে বসাই দিলে আমরা h টা পেয়ে যাব। তো আমরা শুরুতেই 3টা পার্টিকুলার কেস ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে এই টাইপের যত সূত্রগুলো আছে, যে h = ut + ½ GT², কখনো -½ GT², কখনো বা -ut + ½ GT², তো এই ভেরিয়েশনগুলো কেন হয়, কখন হয়, যাতে একটা ক্লিয়ার কনসেপশন থাকে। তো 3টা পার্টিকুলার কেস কি? প্রথম কেসটা হচ্ছে একটা হাতে ঢিল আছে, সরাসরি নিচে ছুঁড়ে মারলাম অথবা ছেড়ে দিলাম, ওটা ম্যাটার নয়। যখন বলবো ছেড়ে দেবো তখন আদিবেগটা 0 ধরে কাজ করতে হবে। কিন্তু জেনারেল কেসটা হচ্ছে কি, আমার হাতে একটা বল ধরা আছে, আমি নিচের দিকে ছুঁড়ে মারলাম। তো এই সিচুয়েশনে দেখো, ছুঁড়ে মারলাম, আদিতে কোন দিকে বেগ দিছি? নিচের দিকে। তাহলে ইউ হচ্ছে নিচের দিকে। জি নিয়ে কারো কোনো টেনশন নেই, জি অলওয়েজ নিচের দিকে, এটা মনে রাখবা। সূত্রের মধ্যে জি এর কোনো ভেরিয়েশন হবে না। তাহলে জি সর্বদা নিচের দিকে। এইচ কি নিচে যাচ্ছে বলে নিচের দিকে, কিংবা উপরে যাচ্ছে বলে উপরের দিকে? এটা কিন্তু না, এখানে লিখে দিচ্ছি। এইচ হচ্ছে সরণ, কোনো উচ্চতা বা এই টাইপের কোনো কিছু মনে রাখবো না। সরণ এইচ অলওয়েজ আদি থেকে শেষ। আদিতে কোথায় ছিল? সেখান থেকে শেষের দিকে। তাহলে খেয়াল করো, আদিতে ছিল আমার হাতে বস্তুটা, সেখান থেকে শেষের দিকে, মানে কোন দিকে? নিচের দিকে। তাহলে দেখো ছুঁড়ে মারছে নিচের দিকে, সো ইউ নিচের দিকে। আদি থেকে শেষ নিচের দিকে, সো এইচ নিচের দিকে। জি সর্বদা নিচের দিকে, আর এখানে যেহেতু নিচের দিকেই যাচ্ছে, বেগও নিচের দিকে। তাহলে খেয়াল করো, আমাদের সূত্রে মনে রাখার জায়গাটা কোথায়? সূত্রটা হচ্ছে h = ut + ½ GT², সব প্লাস, v = u + g, সবকিছু প্লাস, h প্লাস সামনে, তার u এর আগেও কি সামনে প্লাস, g এর আগেও কি সামনে প্লাস। তাহলে h u g, তিনটাই দেখো h u g, তিনটাই একই ডিরেকশনের ভেক্টরগুলো, ফলে তাদের মধ্যে কোনো রকম মাইনাস হবে না বা উল্টানো হবে না, সব কটার চিহ্ন হবে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস। নিচেরটা খেয়াল করে দেখো, v নিচের দিকে, u নিচের দিকে, g অল টাইমস নিচের দিকে, সো এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস। মনে রাখা কোয়াইট ইজি। এবার দেখো সেকেন্ড কেস। তবে সেকেন্ড কেসটা দুটো পার্টিকুলার সাব কেস আছে। প্রথম কেসটা হচ্ছে একটা বস্তু আমার হাত থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, এখন আমার হাতে পৌঁছায় নেই, এখনো সর্বোচ্চ উচ্চতা ক্রস করে নিচে নামা শুরু করে নেই, এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি। এখন সেই অবস্থায় কি হবে খেয়াল করো, আদিতে ছিল আমার হাতে, সেখান থেকে এখন উপরের দিকে, সো আদি থেকে শেষ,
সো আমরা বুঝতে পারতেছি এইচ হবে কোন দিকে, উপরের দিকে, আদি থেকে শেষ। ইউ কোন দিকে, আমি ছুঁড়ে মারছি যেদিকে, আদিতে, তাহলে ইউ হবে উপরের দিকে, যেহেতু উপরের দিকে যাচ্ছে ভেলোসিটিও কোন দিকে, উপরের দিকে, তাহলে ভি এর দিকে উপরের দিকে, আর জি অলওয়েজ নিচের দিকে। তাহলে রুলটা কি হবে দেখো, এইচ উপরের দিকে, ইউ উপরের দিকে, বাট জি নিচের দিকে, বলে এইচ এর আগে প্লাস, ইউ এর আগে প্লাস, বাট জি এর আগে মাইনাস। ওকে, মনে থাকবে, কিংবা এইচ এর আগে মাইনাস, ইউ এর আগে মাইনাস, জি এর আগে প্লাস, মানে যে দুটো ভেক্টর একই দিকে ওই দুটো একই চিহ্ন, বাকিটা হবে বিপরীত চিহ্ন। এবার খেয়াল করে দেখো যে ভি যেহেতু উপরের দিকে, ভি এর চিহ্ন, ইউ উপরের দিকে, ইউ এর চিহ্ন সেম, দুটি প্লাস, কিন্তু জি হচ্ছে নিচের দিকে, ফলে জি এর আগে হবে মাইনাস। এবার হচ্ছে সেকেন্ড কেসটার পার্টিকুলার আরেকটা কেস, সেটা হচ্ছে উপরে ছুড়ে মারছে, অনেকক্ষণ পর নিচে নামা শুরু করছে, মানে সর্বোচ্চ উচ্চতা ক্রস করে আবার নামা শুরু করছে। এই সিচুয়েশনটা দেখো, লালটা উপরের দিকে গেল, ম্যাক্স হাইটে উঠলো, এরপর সবুজটা হচ্ছে নিচের দিকে আবার নামা শুরু করলো। তাহলে এবার স্মরণ কোন দিকে হবে, এটা তো উপরেও গেছিল কিংবা নিচেও নামতেছে, স্মরণ অল দ্য টাইমস আদি থেকে শেষ। তাহলে আমার হাতে ছিল আদি থেকে উপরের দিকে, তাহলে দেখো আদি থেকে সবুজ পয়েন্ট পর্যন্ত, আদি থেকে শেষ উপরের দিকে। সো এইচ এর ডিরেকশন হচ্ছে উপর, যেহেতু উপরের দিকে ছুড়ে মারছি, ইউ এর ডিরেকশন উপর, জি অলওয়েজ নিচের দিকে, আর ভি শুরুতে ছিল উপরের দিকে, আবার একটু পর কি নিচের দিকে। তো একটু খেয়াল রাখার বিষয় এখানে, মজার জায়গাটা হচ্ছে বামের যে সূত্রগুলো আর ডানের যে সূত্রগুলো সব সেম। সব সেম কেন একটু খেয়াল করি, এইচ উপরের দিকে ঠিক আছে, ইউ উপরের দিকে, ফলে এইচ আর ইউ দুইটাই পজিটিভ, কিন্তু জি নিচের দিকে হয়, এটা মাইনাস, কোনো আপত্তি নাই আমাদের। একটু আগে যেটা বলছি, দুইটা ভেক্টর সেম দিকে, তাই তাদের চিহ্ন একই, আর একটা অপোজিট ভেক্টর, তার চিহ্ন হবে বিপরীত। কিন্তু নিচে একটু খেয়াল করে দেখো, মনে হতে পারে ভি আর জি তো একই দিকে, এই যে ভি আর জি, কিন্তু ভি এর আগে প্লাস, জি এর আগে মাইনাস কেন? তোমরাই আশা করি বলতে পারবা। এর কারণ খুবই সিম্পল, কারণটা হচ্ছে এখানে একটু খেয়াল করো, আগের কেসটা এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নাই, বাট এইখানের যে টাইমটা, এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ক্রস করে আসার পর। তো তোমরা যারা জানো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে টাইম, সেটা হচ্ছে ইউ বাই জি। তোমরা যদি এখানে ইউ বাই জি এর চেয়ে বেশি একটা টাইম বসায় দেখো, তাহলে দেখবা ইউ থেকে ইউ এর চেয়ে বড় কিছু বিয়োগ যাচ্ছে, ফলে আলটিমেটলি ভেলোসিটি হবে নেগেটিভ। আর নেগেটিভ অ্যান্সারের অর্থই হচ্ছে তার ডিরেকশন আসলে কোন দিকে হবে, জি এর দিকে। তাই আমাদের মজার বিষয়টা হচ্ছে এইটাই, এই দুইটা কেসে ফর্মুলার কোনো চেঞ্জ নাই, এটার উত্তর দেখেই তুমি ডিসিশন নিতে পারবা এটা ডিরেকশন এখন নিচের দিকে নাকি উপরের দিকে। এটা হচ্ছে থার্ড কেস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেস। এটা হচ্ছে আমি একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, এই মার্কারটা সাপোজ ছুঁড়ে মারার পর আমার হাতে না ফিরে আরো নিচের দিকে ফ্লোরে চলে গেল, মানে আদি উচ্চতা ক্রস করেও নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে এই একটা বিল্ডিং এর রুফ থেকে একজন ছুঁড়ে মারলো উপরের দিকে, তারপর তার হাত ক্রস করে আরো নিচে চলে গেল। তাহলে এবার আদি কোনটা, লোকটার হাত, শেষ কোনটা, আরো নিচে। তাহলে আদি থেকে শেষ এইচ হবে এবার নিচের দিকে, এইচ কিন্তু স্মরণ, মনে রাখবা আদি থেকে শেষ। তাহলে এইচ হচ্ছে নিচের দিকে, জি অলওয়েজ নিচের দিকে, ইউ এক্ষেত্রে কোন দিকে, উপরে ছুঁড়ে মারছিলাম। সো ফর্মুলার ক্ষেত্রে চেঞ্জটা কোথায় খেয়াল করো, এইচ নিচে, জি নিচে, ফলে এইচ এবং জি এর দুইটা চিহ্ন কি হবে, সেম, হয় দুইটাই প্লাস না হয় দুইটাই মাইনাস। আর যেহেতু ইউ বিপরীত দিকে, ইউ হচ্ছে জি কিংবা এইচ এর বিপরীত দিকে, ফলে ইউ এর আগে দেখো চিহ্নটা অপোজিট, এইচ এর আগে প্লাস, জি এর আগে প্লাস, এটার আগে মাইনাস, কিংবা চাইলে এইচ এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, এটা দিতে পারবা প্লাস। আর ভেলোসিটির কোনো ফর্মুলার চেঞ্জ নাই, এটা আগের যা কেসগুলো একই কেস, কারণ এগুলো ডিটারমাইন্ড হয় সময় দ্বারা। তো এখানে আরো একটি প্রবলেম, একটা পাথর 49 মিটার উচ্চতা থেকে ফেলে দিলাম, সাপোজ এই একটা পাথর, এগুলো সবই বিন্দু বস্তু মাইন্ডেড, ফেলে দিলাম এবং এই উচ্চতা দেওয়া আছে 49 মিটার। তো এটা নিচে পড়তেছে, এটা ফেলে দিলাম বা ছেড়ে দিলাম, এটা আদি বেগ হচ্ছে 0, কিছু দেওয়া নেই। তো এটা ফেলে দেবার 1 সেকেন্ড পর আরেকটা যদি ফেলে দাও, তাহলে ওই দুটো নিশ্চয়ই কখনোই একসঙ্গে মাটিতে পড়বে না, অবশ্যই এটা মাটিতে পড়বে আগে। কিন্তু বলছে না, এটা ফেলে দেওয়ার 1 সেকেন্ড পর আরেকটা পাথর ফেলবা, আর যেহেতু আমরা জানি ওটা যদি সিম্পলি ফেলে দিই তাহলে এটা কখনোই একসঙ্গে রিচ করবে না, এই জন্য এটা নিক্ষেপ করছে। এবার আর আদিবেগ 0 না, বলে দিছে ফেলে দেবার 1 সেকেন্ড পর নিচে নিক্ষেপ করলাম, তার মানে এটার একটা আদিবেগ ইউ আছে। তো এরপর অবশ্যই এ আস্তে আস্তে নামবে, এ একটু জোরে জোরে নেমে তাকে ধরার চেষ্টা করবে, এবং আসলেই তারা সাকসেসফুল, বলে দিছে দুইটাই একই সাথে মাটিকে হিট করছে। কোয়েশ্চেন করছে এই যে ইউটা কত, দ্বিতীয় পাথরের আদিবেগ। তো আমরা ইজিলি সলভ করতে পারি। আমি ধরলাম উচ্চতাটা হচ্ছে এইচ, এবং এটা কেস নাম্বার 1 তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এইচ ইকুয়াল টু নর্মালি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো এখানে আদিবেগ হচ্ছে প্রথম ক্ষেত্রে 0, তাহলে এইচ ইকুয়াল টু থাকলো হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে এইচ দেওয়া আছে 49 মিটার, জি আমরা জানি 9.8। তাহলে এখানে সলভ করে তোমরা টিটা বের করে নিতে পারবে। প্রথমে আমরা টিটা বের করে নিলাম। তো এই টিটা তো গেল ওই প্রথম বস্তুটা কত সময় জুড়ে বাতাসে ছিল,
কিন্তু পরেরটা কিন্তু ওই একই সময় থাকতে পারেনি, কারণ তাকে ফেলা হয়েছে কয় সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে। ফলে আমরা যদি বলি প্রথমটা ছিল টি সময় জুড়ে বাতাসের মধ্যে, তাহলে দ্বিতীয়টা অবশ্যই টি এর চেয়ে 1 সেকেন্ড কম ছিল বাতাসে। তাহলে দ্বিতীয়টার জন্য আমরা কি লিখতে পারি, লিখতে পারি এইচ কোন দিকে, আদি থেকে শেষ নিচের দিকে, ইউ কোন দিকে, নিচের দিকে নিক্ষেপ করছে, জি অলওয়েজ কোন দিকে, নিচের দিকে। তাহলে এইচ ইকুয়াল টু প্লাস এইচ ইকুয়াল টু প্লাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, সবকটা ভেক্টরে একই চিহ্ন। তাহলে খেয়াল করে দেখো, এটা তো জেনারেল ফর্মুলা, কিন্তু আমি বলে দিচ্ছি এটা দ্বিতীয়টার জন্য। তাহলে উচ্চতা সে একই ক্রস করছে, ঠিক আছে, কিন্তু টাইম কিন্তু সে টি নিতে পারবে না। কত নিতে হবে, 1 সেকেন্ড কম। একইভাবে হাফ জি টি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে এইচ আগে থেকে জানো 49, আর একটু আগে আমরা কি বের করে ফেলছি, টাইম টি। সো ইউ টি মাইনাস 1 এর টি তোমাদের জানা আছে, হাফ জি জানা আছে আমাদের অলরেডি, এইটিটাও জানা আছে। সো এটা সলভ করে তোমরা আদি বেগ ইউ পেয়ে যাবে, নিক্ষেপণ বেগ যেটা। পরন্ত বস্তুর আরেকটা পপুলার অঙ্ক দেখতে পাচ্ছ, যে একটা কল থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে। তো এই কলের হাইটটা হচ্ছে গ্রাউন্ড থেকে 2.45 মিটার উপরে। তো কোয়েশ্চনে বলা আছে, তোমরা বলতে পারো এখানে প্রথম ফোঁটা কোনটা, এটা কিন্তু চতুর্থ ফোঁটা, প্রথম ফোঁটা এখন মাটিতে পড়ে গেছে। তাহলে এই যে 1 নাম্বার ফোঁটা, এটা 2 নাম্বার ফোঁটা, 3 নাম্বার ফোঁটা, এটা জাস্ট পড়তে শুরু করলো। প্রথম ফোঁটা যখন মাটি টাচ করে তখন জাস্ট চতুর্থ ফোঁটা বের হলো। তো কোয়েশ্চেন করছে বাকি ফোঁটাগুলো এখন কত উচ্চতায় আছে। তো আমরা উচ্চতাগুলো কল থেকে মাপবো আমাদের ইজি করার জন্য, কেউ চাইলে ভূমি থেকে মাপতে পারবো, সমস্যা নেই। তাহলে বলো প্রথম ফোঁটা যেটা, সেটা কি পুরো 2.45 ক্রস করছে, এবং সেটা কত টাইমে ক্রস করছে, ধরলাম টি টাইমে। তাহলে হাফ জি টি স্কোয়ার, কারণ যেহেতু ছেড়ে দেওয়া বস্তু আদিবেগ 0। তাহলে এটাই 2.45 দেওয়া আছে, হাফ জি এর ভ্যালু জানো, টি স্কোয়ার সলভ করে টি এর ভ্যালুটা বের করে নেবা। তাহলে প্রথম ফোঁটা পড়তে আমার টোটাল এত টাইম লাগছে। এই টাইমটুকুতে মোট দেখতে পাচ্ছি যে আমরা 4টা ফোঁটা পড়ে, কিন্তু আসলে ফোঁটা কিন্তু 3টা পড়বে এই টাইম জুড়ে। কারণ দেখো প্রথম ফোঁটা, আমি যদি প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালকে ডেল টি বলি, তাহলে এক একটা হচ্ছে টি/3। তাহলে আমি কি বলতে পারি প্রথম ফোঁটা লাগাইছে কত টাইম, 3 ডেল টি, দ্যাট ইজ 3t/3 আসলে টি। এবং এটা তো সত্যি, প্রথম ফোঁটা আসলে কত টাইম লাগাইছিল, টি সময়। তাহলে বলতে পারো দ্বিতীয় ফোঁটাটা কত সময় লাগাইছে কাজের, অবশ্যই বুঝতে পারতেছো 3t/3, দ্বিতীয় ফোঁটাটা লাগাবে কত, 2t/3। আমি যদি জিজ্ঞেস করি থার্ড ফোঁটাটা কত টাইম কাজে লাগাইছে অলরেডি, সেটা হবে 1t/3, মানে অনলি t/3। আর যদি বলি ফোর্থ ফোঁটা কত সময় জুড়ে পড়তেছে, না, ফোর্থ ফোঁটা মাত্র যাত্রা শুরু করলো, তার মানে ফোর্থ ফোঁটাটার জন্য কিন্তু এখনো কোনো টাইম পাস হয় নাই। তাহলে তো এখন ইজি, প্রথম ফোঁটা কতখানি নামছে 2.45, তাহলে দ্বিতীয় ফোঁটা আসলে কত টাইম লাগাচ্ছে 2t/3। তাহলে তার উচ্চতা কত হবে, h = হাফ জি টি স্কোয়ার ছিল প্রথমটার ক্ষেত্রে, মানে 3t/3, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 2t/3 স্কোয়ার, আর থার্ডটার ক্ষেত্রে কি হবে h3 = হাফ জি 1t/3 হোল। আর লাস্টেরটা না বলে বুঝতে পারতেছো ওটা এখনো কোনো উচ্চতা ক্রস করেনি। তো এই উচ্চতাগুলো কিন্তু দেওয়া উপর থেকে, এই হচ্ছে h1, এটা হচ্ছে h2, এটা হচ্ছে h3। তো এরকম আরেকটা পপুলার কোয়েশ্চেন হচ্ছে, একটা গাড়ি পুরো রাস্তার প্রথম অর্ধেক গেছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, এবং দ্বিতীয় অর্ধেক গেছে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। তো গড় বেগ বা গড় দ্রুতি কত, তো একদম কমন সেন্স থেকে যদি কেউ অ্যাপ্লাই করতাম, তাহলে 40 আর 60 এর অ্যাভারেজ হচ্ছে 50, মানে 100/2। কিন্তু ওটা হচ্ছে টাইম অ্যাভারেজ। আই মিন যদি এমন থাকতো যে একটা গাড়ি তার টোটাল গতিকালের অর্ধেক সময়ে এত কিলোমিটার/আওয়ার বেগে, আর দ্বিতীয় অর্ধেক সময় গেল, যদি টাইম দেওয়া থাকতো তাহলে ওটা সত্যি। কিন্তু দূরত্বের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এবং সেটা আমরা সলভ করতেছি এভাবে। আমরা ধরলাম পুরো রাস্তাটা হচ্ছে ডি, তাহলে অর্ধেক হচ্ছে d/2, বাকি অর্ধেক হচ্ছে d/2। ওকে, তাহলে এই অর্ধেকে গেছে 40-তে, আর বাকি অর্ধেকে গেছে 60-তে। তাহলে আমরা s = vt ফর্মুলা জানি, আমরা এর জন্য লিখতে পারি d/2 = v টাইম 1, আর ওর জন্য লিখতে পারি d/2 = v টাইম 2। তাহলে এখান থেকে টাইম 1টা আমরা কত পাচ্ছি, d/2 × 40, আর ওখান থেকে পাচ্ছি t2 = d/2 × 60। তাহলে টোটাল টাইম কত লাগলো, টোটাল টাইম t = হবে t1 + t2, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি d/2 যদি কমন নিই, তাহলে 1/40 + 1/60। এবং সবসময় জন্য মনে রাখবা, গড় দ্রুতি, আদি বেগ, শেষ বেগে গাণিতিক গড়, ওটা কিন্তু সমতরণ ওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আর সবসময়ের জন্য যে সংখ্যাটা খাটবে সেটা হচ্ছে গড় দ্রুতি সমান টোটাল দূরত্ব বাই টোটাল সময়। এটা সবসময়ের জন্য সত্যি কথা। তাহলে টোটাল দূরত্ব কত, ডি ডিস্টেন্স ক্রস করছে, আর টোটাল টাইম মাত্র আমরা বের করলাম d/2, 1/40 + 1/60। ওকে, তাহলে 2 উপরে চলে গেল, ডি কাটা যাবে, 2/1/40
প্লাস 1/60 এই হবে গর্জনটি। তো আপেক্ষিক বেগের আরেকটা সুন্দর প্রবলেম দেখো যে একটা পুলিশ একটা সার্টেন বেগে যাচ্ছে, সাপোজ এ হচ্ছে পুলিশের জিপ গাড়ি, আর সামনে আরেকটা গাড়ি চালিয়ে একটা চোর পালাচ্ছে। তো পুলিশ যাচ্ছে এই যে 30 km/h ভেলোসিটিতে, আর এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে তোমরা এটা 3.6 দিয়ে ভাগ করলে চলবে। ওকে, এত বেগ নিয়ে পুলিশ যাচ্ছে। এই সব কথাগুলো কিন্তু আমরা বলতেছি, বাইরের কোনো গাছ বা আমরা যারা অবজারভার, তোমরা যারা গাড়িতে নেই। আর ওদিক থেকে চোর পালাচ্ছে 192 km/h, তাহলে ওটাকে যদি আমরা নেই মিটার পার সেকেন্ডে তাহলে 150 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, পুলিশ বললো আমি 150 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট ছুটছি, তাহলে পুলিশের নিজেরই কিন্তু একটা ভেলোসিটি আছে 8.33। সে যদি বলে 150, তাহলে আমরা যারা গাছে কিংবা আমরা যারা স্থির দর্শক এখানে দাঁড়ানো, তারা কি বলবো? তারা বলবো এই ভূমির সাপেক্ষে গুলির বেগটা কিন্তু 150 না, 150 প্লাস 8.33 গাড়ির ভেলোসিটি প্লাস বুলেটের ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড। এখন এই বেগেই কিন্তু গাড়িটাকে আঘাত করতে পারতো যদি গাড়িটার বেগ থাকতো 0। যদি স্থির গাড়ি হতো তাহলে কিন্তু সরাসরি এত ভেলোসিটিতে গাড়িকে হিট করতো, কিন্তু সেই সাথে চোরটা একই দিকে চলে যাচ্ছে, ফলে হিটটা কিন্তু আর আগের মতো জোরালো হবে না। সো বুঝতেই পারতেছো কত বেগে হিট করবে সেই আপেক্ষিক বেগটা, গুলির আপেক্ষিক বেগ চোরের গাড়ির সাপেক্ষে। তো এটা সলভ করবো কিভাবে একটু খেয়াল করে দেখো। তো একটা পুলিশ 30 km/h বেগে যাচ্ছে, ওকে মিটার পার সেকেন্ড নিতে হচ্ছে 3.6 দিয়ে ভাগ দেবো আমরা, তাহলে থাকবে 8.33 মিটার পার সেকেন্ড। আর ওদিকে একটা চোর পালাচ্ছে 53.3 মিটার পার সেকেন্ডে, এই 192কে আমরা কনভার্ট করছি মিটার পার সেকেন্ডে। একটু খেয়াল করে দেখো, পুলিশ দাবি করছে সে একটা বুলেট ছুটছে, সেটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড, কিন্তু পুলিশ দাবি করলে তো হবে না, আমরা ভূমি থেকে দেখব যেখান থেকে বলা হচ্ছে 150 সে নিজে আবার যাচ্ছে 8.33-তে। হ্যাঁ, একটা নর্মাল বল ছুড়ে মারলাম 20-এ, আর আমি যদি একটা ট্রেনের উপর থেকে 20-এ ছুড়ে মারি, বাইরের লোক দেখবে কিন্তু ট্রেনের বেগ প্লাস বলের বেগ, কারণ তুমি যদি নাও ছুটতা তাহলে কিন্তু ট্রেনের বেগ পরিমাণ সে যেত, তার সঙ্গে বাড়তি বেগ তুমি অ্যাড করে দিছো। সো এই দুটো অ্যাড হয়ে গুলির বেগ, আমরা যারা গাছে আছি কিংবা আমরা যারা স্থির দর্শক তাদের কাছে গুলির বেগ এত। এখন বুলেটটা ওই অত বেগে হিট করতো যদি এই চোরের গাড়িটা স্থির থাকতো, কিন্তু চোরের গাড়িটি স্থির না, বুলেটের দিকেই সে এগিয়ে যাচ্ছে এবং কত ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে 53.3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বুঝতে পারতেছে আঘাত আগের চেয়ে একটু কম লাগবে আপেক্ষিক বেগের কারণে। তাহলে এই হচ্ছে বুলেটের বেগ প্রকৃতপক্ষেই, কিন্তু সেই সাথে চোরের বেগ একই দিকে যাচ্ছে, তো পরস্পর বিয়োগ হবে এবং এটা প্রায় দেখবা 105 মিটার পার সেকেন্ড।